16 বছর ধরে আনসারে আওয়ামীকরণ প্রতি বিপ্লব ষড়যন্ত্রের সাবেক মহাপরিচালকের নাম। পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদেই আঙ্গুল ফুলে কলা গাছ। দুর্নীতি লুটপাটে টাকার কুমির কে এম খালেদ, মুক্তাগাছায় চলত ত্রাসের রাজত্ব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। গেল 16 বছরে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় 29,000। সচিবালয় ঘেরাও ও নাশকতার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত। নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক। সাবেক সেনা কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমনটাই মনে করছেন। বিস্তারিত জানছেন দীপু শিকদার। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসারের একদল সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে অবরুদ্ধ করে তারা। ছাত্র জনতার উপর হামলাও চালানো হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত হন সমন্বয়করা। সহিংসতার ঘটনায় রাজধানীর 4 থানায় মামলা হয়। গ্রেফতার 375 আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গেল 16 বছরে 42,000 আনসার সদস্য নিয়োগ পান। এদের মধ্যে 29,000ই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের, বাকিরা অন্য সব জেলার। বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নিয়োগ পাওয়া আনসার সদস্যরাই দেশকে অস্থিতিশীল করতে রোববার মাঠে নামে। নানা পক্ষ থেকে উস্কানি পেয়ে বন্যা পরিস্থিতির মধ্যেই তাদের আন্দোলনে নামানো হয় বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। একটা বাহিনীতে যদি লোক নিয়োগ করতে হয়, সেটা সারা দেশ থেকে যোগ্যতার ভিত্তিতে, তার শারীরিক যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য যে সমস্ত যোগ্যতা সেট করা থাকে, সেগুলো এতগুলো তো একটা ডিস্ট্রিক্ট থেকে কোনোভাবেই পাওয়ার কথা না। এই অঙ্গীভূত আনসার বাহিনী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তারা। এবং এই বাহিনী রিসেন্টলি যেই গত পরশুদিন যেই আন্দোলন তারা করলো, যে বিদ্রোহ করলো, এরাই সেই সময়কার ডিজি আনসার আমিনুল হক, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় এই যে গত যে আনসার বিদ্রোহের ঘটনা হলো, এটা তারই প্ররোচনা হয়েছে এবং এতে বাইরের রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, রোববারের ঘটনায় আনসারের সাবেক মহাপরিচালক AKM আমিনুল হকের ইন্ধন থাকতে পারে। তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। তার দিকে আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু সে যদি এটার সাথে জড়িত হয় আমরা তদন্ত আবেদন জানিয়েছি, হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটিও আমরা দাবি জানিয়েছি। সাবেক সেনা কর্মকর্তা আহসানুল্লাহ মনে করেন, আনসার বাহিনীতে সংস্কার জরুরি। শুধু এই আনসার বিদ্রোহ না, এই সরকারকে নস্যাৎ করার জন্য আরও বিভিন্ন গোষ্ঠী নানা তৎপরতা পিছনে চালিয়েছে এবং এরা সামনে অব্যাহত রাখবে। তাদের বিদ্রোহের পিছনে কারা ইন্ধন জুগিয়েছে, কারা তাদেরকে নতুন নতুন পোশাক দিয়েছে, এগুলো সরকারকে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনেরও সংস্কার করতে হবে, এই আনসারের আইনের, বিকজ এমন আইন করতে হবে যাতে তারা ভবিষ্যতে বিদ্রোহ করলে তাদের বিরুদ্ধে শক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। শেখ হাসিনার আমলে কে কোন প্রক্রিয়ায় আনসারে নিয়োগ পেয়েছেন তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যেন প্রাইমারি না শেষ করে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উত্থানটা এমনই। দলের প্রাথমিক সদস্যও ছিলেন না, তারপরও পথ পেয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। দলের থিঙ্ক ট্যাঙ্ক হয়ে সদস্য হয়ে উঠতেও সময় লাগেনি তার। কামিয়েছেন হাজার কোটি টাকা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আন্দোলন তো আন্দোলনের জায়গায় না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে।
রাজনীতি না করেও হয়েছেন রাজনীতিবিদ, তবে পয়সা বানানোর ঝানু খেলোয়াড় তিনি। দলের অনেক নেতাকে টপকে পদ বাগিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সবশেষ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতেও বিকৃত তথ্য ছড়ান তিনি। দেওয়ার ড্রাগ, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। মোহাম্মদ আলী আরাফাতের যোগ্যতা, তিনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচয় দিতেও পছন্দ করেন আরাফাত। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন জয়ও। আমি মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। মোহাম্মদ আলী আরাফাত উনি রাজনীতি কবে আসছেন এটা আমি জানি না। হঠাৎ করে এই যে পাকড়াও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার কিছু ছবি দেখে আমি জানলাম যে উনি আসলে রাজনীতি করেন। মাঝে মধ্যে টক শোতে দুই একটা দিন দেখি নাই তা ঠিক না, দেখেছি। আমাকে তো ওনার প্রতিটা কথা উন্মাদ মনে হয়েছে, এক রুখা এবং এক চোখা। তার চোখে ওই একটা দল বা একটা ব্যক্তি ছাড়া সব খারাপ। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যৌথভাবে বিএনপি জামাত বিরোধী প্রচারণা চালাত সুচিন্তা ফাউন্ডেশন। শেখ হাসিনার নীতি ও শাসনের প্রশংসা করে বিদেশি গণমাধ্যমে ডরিন চৌধুরীর মতো কজন গায়েবী কলামিস্টের লেখা ছাপানোর পেছনেও ছিলেন আওয়ামী লীগের এই হাইব্রিড নেতা। আর এসব করেই কামিয়েছেন হাজার কোটি টাকা। এখন আছে সব অরাজনীতি লোক এসে রাজনীতিটা দখল করছে। আজকে জয়েন করছে, কালকে এসে কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাঁদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে। চলতি বছরের 7 জানুয়ারির ভোটারবিহীন জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। উনি তো রাজনীতির যোগ্য না, উনি কি বলে নিজে জানে না। সে যে এলাকায় জন্মগ্রহণ করছে ওই এলাকায় মেম্বার হইতে পারবে না। এর আগে 2023 সালের 17 জুলাই একাদশ জাতীয় সংসদে ঢাকা 17 আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এটিও ছিল ভোটারবিহীন নির্বাচন। ওই নির্বাচনে আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে সময় মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম। আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার 17 আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই জয়ের ঘনিষ্ঠ হন আরাফাত। বিশ্লেষকরা বলছেন, জয়ের আশীর্বাদেই আরাফাতের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি লুটপাট করে হাজার কোটি টাকার মালিক এখন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। স্থানীয়দের অভিযোগ, আয়েশ করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, টেন্ডার নিয়ন্ত্রণ ও লুটপাটের জন্য তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। বিরোধী দল মত দমনে নির্দয় ছিলেন সাবেক হাসিনা সরকারের প্রতিমন্ত্রী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্নীতি আর লুটপাট করতে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদকে কোনো ব্যাগ পেতে হয়নি। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে সবই নিয়ন্ত্রণ করতেন সহজেই। কেউ তার বিপক্ষে গেলে ছাড় দিতেন না। মুক্তাগাছার আটানীবাজার এলাকার যুবলীগ কর্মী আসাদুজ্জামান KM খালিদের বিরুদ্ধে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সাথে মাঠের রাজনীতিতে ছিলেন। এই কারণে গত বছর 28 আগস্ট সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করে। মামলা করেও পরিবার কোনো বিচার পায়নি। পরিবারের দাবি, KM খালিদের নির্দেশেই সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে হত্যা করে। রাজনীতি আব্বু করতে চাই নাই, তার জন্য সন্ত্রাসী দিয়ে আমার বাবারে হত্যা করাইছে খালেক বাবু। মুক্তাগাছা ছাড়িয়ে ময়মনসিংহ পর্যন্ত ছিল KM খালিদের আধিপত্য। দুহাতে কামিয়েছেন অর্থ। স্থানীয়রা বলছেন, অন্তত হাজার কোটি টাকার মালিক এই KM খালিদ। চান্দা রাতের বেলা টুকাই মুখে এগুলি ওরাই নিয়েছে, ওরা তো মানে রাষ্ট্রের পুরো ঝালাই বলাইছে মুক্তাগাছারে। খালেক বাবু তো মন্ত্রী আছে, তে এই থাইকা ময়মনসিংহের মুক্তাগাছার এই সেরাদনি হয়েছে, ও কোনো কিছুই দিছে না। প্রচুর সম্পত্তি করছে আর কি, জনগণকে দিছে না, জনগণটা খাওয়াইছে না। বিরোধী দল দমনে KM খালিদ ছিলেন খুবই নির্দয়। তার নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি।
যারা নির্যাতনকারী তাদের আসলে দলীয় চরিত্র বড় বিষয় না। এখানে যারা আমরা আওয়ামী লীগের লোকজন ছিলাম, তাদের মতের সাথে যাদের মিল হয় নাই, তাদেরকেও নির্যাতিত করেছে। আমি নির্বাচিত হয়েছিলাম আওয়ামী আমলেই, মানুষ আমাকে ব্যাপকভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তাদের এই অবস্থার কারণে আমি একদিনও আমার দায়িত্ব পালন করতে পারিনি। দুর্নীতি লুটপাটের জন্য কেএম খালিদের বিচার চান সচেতন নাগরিকরা। একজন মন্ত্রীর কি আয় রোজগার আছে এটা আমাদের জানা, সে কি করতে পারে তাও আমাদের জানা, জনসাধারণের জানা। তার অতিরিক্ত যেটা হচ্ছে নিঃসন্দেহে দুর্নীতি করছে। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলির বিরুদ্ধে দেশের ইতিমধ্যেই মুক্তা আসার লোকজন তার বিরুদ্ধে দাঁড়াইছে। মুক্তাগাছায় কেএম খালিদের মতো আর কোনো দুর্নীতিবাজকে দেখতে চান না স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার দুর্গতরা। দেখা দিয়েছে খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধের সংকট। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ধরে দেশের 11 জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা। উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভুয়া ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ওঠেন 1.5 লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে। উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদী-সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। আমরা 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে এক টুকরা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবে শেষ। এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার, ঘাসিয়ার চর, ঢালচর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটু পানিতে তলিয়ে গেছে। জেলার 1169টি আশ্রয়কেন্দ্রে উঠেছে 2 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও। প্লাবিত হয়েছে 5 উপজেলার 60টি গ্রাম। পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায়। পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা। আমরা গরু ছাগল লই বাড়ি আছি, আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই, গরুর খাদ্য বার করি আনতে পারি না, আমাদের খাদ্য বার করতে পারি নাই। আমরা কিছু খাইতেও পারি না, কিন্তু বাড়িতে আমরা রান্না বাড়া সব বন্ধ, আমাদের চুলা টুলা সবাই পানি দিয়েছে। এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কমলগঞ্জ, কুলাউড়া, ঝুরি উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি। ত্রাণ পৌঁছে দিতে প্রতিদিনই হাজারো মানুষের ঢল নামছে টিএসসিতে। ছাত্রদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিশু, কিশোর, বৃদ্ধরাও। স্বেচ্ছাসেবকরা মানব লাইন তৈরি করে টিএসসি গেট থেকে ভেতরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সেই ত্রাণ ট্রাকে করে পৌঁছে যাচ্ছে দুর্গত অঞ্চলে। আফসানা নীলার রিপোর্ট। কাজ করি, কেউ হচ্ছে ত্রাণ নিয়ে। কলেজ পড়ুয়া কিশোর আহাদ টিএসসির ত্রাণ কার্যক্রমে গেল 5 দিন ধরে নিয়মিত স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে। কখনো নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে, কখনো ত্রাণের প্যাকেট টানতে গিয়ে হাতে পড়ে যাচ্ছে ফোসকা, তবুও ক্লান্তিহীন হাসি মুখ। একজন নাগরিক হিসেবে বলি বা একজন স্টুডেন্ট হিসেবে বলি, আমাকে হচ্ছে এই দেশ সংস্কারের জন্য কাজ করাটা আমার জন্য একটা বলতে গেলে ফরজ কাজ, যেটাকে বলে। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সহপাঠীকে হারিয়েছে সে। শহীদ সেই বন্ধুকে ভুলতে না পারলেও সাহসের সাথে তুলে নিয়েছে দেশ গঠনের দায়িত্ব। আহাদ যেন সেই তারুণ্যেরই প্রতীক, যারা দেশপ্রেমে একাত্ম আর অবিচল। প্রতিটা গান বাজনার সময় হচ্ছে আমরা একসাথে বসে, ও গিটার বাজাতো, আমরা গান গেতাম। বলতে গেলে একটা জমজমার আড্ডা ছিল, বাট এখন হচ্ছে ওইরকম আর আড্ডা হবে না, কারণ সে আমাদের পাশে নেই। ওর জন্যই মেইনলি হচ্ছে আমাদের ভিতর থেকে হচ্ছে একটা বলতে গেলে আহ্বান এসে পড়েছে যে না, আমাদের কাজ করতে হবে ভাইয়াদের জন্য আর আমার বন্ধুর জন্য।
শুধু আহাদের মতো কিশোর কিশোরীরাই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছোট্ট শিশু থেকে প্রবীণরাও। যতটুকু আমাদের মানে অ্যাবিলিটি হয়েছে ততটুকু আমরা আজকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ভলেন্টিয়ার আছে তাদের কাছে পৌঁছে দিয়েছি। কাজ এখানে কাজ করতে আসছি, এটাও মুসলমানের কাজ, এটা মুসলমানের ভ্রাতৃত্ব। এটা বন্যার্তদের মাঝে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে তৃতীয় লিঙ্গের অনেকেই। কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর, রিকশা চালক সহ নানান বয়সী শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তো মানুষ হিসাবে এটুকু আমাদের দায়িত্ব কর্তব্য মনে করি। আমি এখানে আছি আজকে 6 দিন হয়ে গেল, কারণ আমরা যে মানুষের কাছে হাত পেতে খাই সেই মানুষগুলো যদি না বাঁচে আমরা হাত পাতবো কার কাছে? দেশপ্রেমের তাগিদে দেশের মানুষকে ভালোবেসেই আমরা দিনরাত এখানে পরিশ্রম করে যাচ্ছি। একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে, নামানো হচ্ছে শুকনো খাবার, পানিসহ প্রয়োজনীয় সামগ্রী। মানুষের পাশে দাঁড়াতে মানুষের এই সম্মেলন বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্যার্তদের জন্য এবার এক হলো দেশের সব শ্রেণী পেশার মানুষ। আফসানা নীলা, 21 টেলিভিশন। জাতীয় দুর্যোগ মোকাবেলায় সবসময় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 20 অগস্ট থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়ে প্রায় 40 লাখ মানুষ। এ দুর্যোগেও বন্যার্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যখন যেখানে দুর্যোগ সেখানেই সংকট মোকাবেলায় সেনাবাহিনী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সময় মতো। ফেনীতে বন্যায় আটকে পড়া ক্ষতিগ্রস্তদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনীর দল। সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের মেডিসিন আসছে এবং আমরা আমাদের ডাক্তার আছে, আপনাদের সবাইকে দেখবে। বাচ্চাদের খাবারও আমরা নিয়ে আসতেছি, বেবি ফুড যেগুলি আমরা দিব, আপনারা একটু ধৈর্য ধরেন। সেনাবাহিনীর সদস্যরা সময় মতো ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলেও। বন্যা বৃষ্টিতে অনাহারে আছে গুইমারা রিজন আর্মি থেকে বিতরণ করা হয়েছে খাদ্য। সেনাবাহিনী দিচ্ছে আমাকে বন্যার পানিতে খানা কষ্ট করিয়ে দেন সেনাবাহিনী গুইমারা থেকে আমাদের খানা রান দিচ্ছে। আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। কেবল ত্রাণ বিতরণই নয়, সিলেটের কুলাউড়ায় নিজেদের টাকায় খাদ্য সহায়তাও দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও তাদের চিকিৎসক দল সারাক্ষণই আছেন বন্যার্তদের জন্য। সৈনিকদের খাবার থেকে একটা অংশ নিয়ে এসে আজকে আমিও বিতরণ করছি। আমি আমার মিসেসকেও নিয়ে আসছি, উনি মহিলাদেরকে দিয়েছেন। 500 প্যাকেট 500টা পরিবার পাবে। এর পাশাপাশি এই ত্রাণটা অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন। সিভিল প্রশাসনের দিকেই আমাদের নির্ভর করতে হবে। সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকার আশ্বাস তাদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো খেলার সংবাদ। প্রথমবার অনূর্ধ্ব 20 পর্যায়ে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ নেপাল। আয়োজক দল হওয়ায় কিছুটা এগিয়ে নেপাল, তবে মাঠের খেলায় তাদেরকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সর্বোচ্চ দিয়ে হলেও শিরোপা নিয়েই দেশে ফেরার পরিকল্পনা লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের দশরফ স্টেডিয়াম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45। আকাশুজ্জামানের রিপোর্ট। মনে হচ্ছে যে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাল্লাহ। শিরোপা জেতার হুঙ্কার দিয়ে এবার দেশ ছেড়েছিল বাংলার যুবারা। নেপালে গিয়ে শুরুটাও ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ জয়, তবে দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে বসে মারুফুল হকের শিষ্যরা। আয়োজক নেপালের বিপক্ষে লড়াই করেও হেরে যায় 2-1 গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 2019 ও 2022 সালে ফাইনাল হারের প্রতিশোধ ভালোভাবেই নেয় লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিষ্পত্তির ম্যাচে আবারও নেপালের মুখোমুখি বাংলাদেশ।
তবে এবার গ্রুপ পর্বের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। যেহেতু ওই ম্যাচটা আমরা হেরেছিলাম, তো এবং নেক্সট ফাইনালে যে আমরা তাদেরকে হারাতে পারবো না, আমরাও যদি 100% শক্তি নিয়ে আসি, আমাদের টেকটিক্স যদি চেঞ্জ নিয়ে আসি এবং আমাদের গেম প্লে যদি কিছুটা চেঞ্জ করি, তাহলে এটা সম্ভব। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে ছিটকে গেছেন মূল গোলরক্ষক শ্রাবণ। তবে আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। ক্যাপ্টেন শ্রাবণ নাই, ওর জায়গাটায় ফিল আপ করতে আসছে, ও ভালো প্লেয়ার, ওর জায়গাটা ফিল আপ করে। আর তার জায়গাটায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। এদিকে ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে চায় নেপাল। সেই সাথে গ্রুপ পর্বের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে। দর্শকদেরও পুরো সমর্থন পাচ্ছে আয়োজকরা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 16 বছর ধরে আনসারে আওয়ামীকরণ, প্রতি বিপ্লব ষড়যন্ত্রে সাবেক মহাপরিচালকের নাম। পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদী আঙ্গুল ফুলে কলা গাছ। দুর্নীতি লুটপাটে টাকার কুমিরকে এম খালিদ, মুক্তাগাছায় চলত ত্রাসের রাজত্ব। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।